আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের কমার্স পরিবার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিবিএ। আমরা লিখি নাই, বিবিএ লিখিটি বিবিএ ফার্স্ট ইয়ার, অর্থাৎ প্রথম বর্ষের যে পরীক্ষার ডেট হয়েছে আগামী নভেম্বরের আগামী মাসে অর্থাৎ অক্টোবরের 10 তারিখে ডেট ছিল, সেটা চেঞ্জ হয়ে 21 তারিখ থেকে হবে আশা করা যায়। সংশোধনী ডেট দিছে। তো যে পরীক্ষাটা হবে এখানে যারা বিবিএ কোর্সে আছে, বিশেষ করে অ্যাকাউন্টিং আর ফিনান্স ডিপার্টমেন্টের জন্য আজকে আমাদের আলোচনা বিষয়। আমি লিখছি যে শর্ট সাজেশন অ্যান্ড কি কোশ্চেন্স অ্যানালাইসিস, ডিপার্টমেন্ট অফ ফিনান্স, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, অর্থাৎ হিসাব বিজ্ঞান ও ফিনান্স বিভাগের ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বর্ষে ফিনান্স, প্রিন্সিপাল অফ ফিনান্স নামে যে সাবজেক্টটা আছে, যে বিষয়টা আছে, সেটার প্রশ্ন নিয়ে আমরা শর্ট সাজেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। লিখছি সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফিনান্স। তো এবার আমরা আসি, আমরা আগে একটু দেখে নিই যে বিগত সালগুলোতে কেমন ধরনের প্রশ্ন আসছিল। আমি এখানে লিখে নিচ্ছি যে অ্যাকাউন্টিং, আর এটাকে ফিনান্স, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2014 সালে এই প্রশ্নটা আমি পাই নাই, তাই এটা লিখতে পারিনি। 2015-তে বি পার্টে, অর্থাৎ আমরা একটু যদি খেয়াল করি, প্রশ্নের ভাগ হয় এ পার্ট, এরপরে বি পার্ট, এরপরে কি সি পার্ট। তিনটা ভাগে ভাগ হয়। এ পার্টে 10টা প্রশ্ন লিখতে হয়, বি পার্টে 5টা, সি পার্টে 5টা। প্রশ্ন আসে এখানে 12টা, এখানে আসে 8টা, এখানে আসে 8টা। এবার আমরা একটু খেয়াল করি কোন পার্টে কি কি প্রশ্ন। এ পার্টে বিগ কোশ্চেন, এটা আমরা সবাই জানি, মুখস্থ বিদ্যা। এবার বি পার্টের প্রশ্ন নিয়ে আমরা পর্যালোচনা করি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বি পার্ট 2014 সালে 8টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নই আসে কি থিওরি। আমরা থিওরির বিষয়গুলো নিয়ে লিখতেছি, আর ম্যাথগুলো পরে বলতেছি। 8টা প্রশ্নের মধ্যে 4টা থিওরি আসে। আর সি পার্টে 8টার মধ্যে 2টা থিওরি আসে। এরপরে 16 সালে 3টা বি পার্টে আসে, 3টা সি পার্টে। 17 সালে 3টা 3টা, 18 সালে 3টা 3টা করে আসে। এটা হচ্ছে বি পার্ট। আমি আবারও বলতেছি, প্রথম লাইনটা হচ্ছে বি পার্ট, দ্বিতীয় লাইনটা সি পার্ট, পাশে লিখে দিছি। এবারে 19 সালে 4টা 2টা, 20 সালে 4টা 2টা, 21 সালে 4টা 3টা, 22 সালে 3টা 3টা করে আসছে। তো আমরা একটু বিগত প্রশ্নগুলো নিয়ে একটু অ্যানালিসিসগুলো দেখি যে প্রতি বছরই ফিনান্স এই সাবজেক্টে বি পার্টে 3 থেকে 4টা করে থিওরি আসে। তাহলে 23 সালে যে পরীক্ষাটা হয় না, 23 সালে পরীক্ষা 24 সালে হবে, তাহলে আমরা একটু বুঝতেই পারতেছি যে 23 সালে যখন প্রশ্ন হবে, এই বি পার্টের 8টা প্রশ্নের মধ্যে থেকে আশা করা যায় কমপক্ষে 3টা অথবা 4টা থিওরিক্যাল প্রশ্ন হবে। এরপরে সি পার্টে আসি। সি পার্টে প্রতি বছরে 2টা বা 3টা 2টা 3টা করে আসে। যদি এখানে 4টা আসে, তাহলে এখানে অবশ্যই আশা করা যায় সি পার্টে 2টা আসবে। তাহলে আমরা ধরে নিলাম যে কমপক্ষে এখানে 3টা, এখানে 2টা, মোট 5টা থিওরি আসবে। তার জন্য আমাদেরকে কিছু থিওরি পড়তে হবে। এবার ফিনান্সে আসি। ফিনান্স ডিপার্টমেন্টে 2014 সালে 4টা 1টা, এরপরে 15 সালে 4টা 3টা, 16 সালে 6টা 2টা, 17 সালে 4টা 3টা, 18 সালে বি পার্টে আসছে 5টা, সি পার্টে আসছে 5.5, অর্থাৎ 5টা প্রশ্ন, আরও একটা প্রশ্নের হাফ আসছে। এরপরে 5টা 2টা, এরপরে 20 সালে 6টা 4.5টা, 6টা 3টা, 6টা 2টা। তাহলে দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং তুলনায় ফিনান্সের প্রশ্ন বেশি হয়, অর্থাৎ থিওরিক টার্ম বেশি হয়। তাহলে আমরা এই বি পার্টে 4টা 5টা 6টা করে গড়ে ধরতেছি এবছরও যে এবার যে পরীক্ষা হবে আমাদের সামনে, এটা তো কমপক্ষে আমরা জানি যে 4 থেকে 5টা বি পার্টে আসবে। সি পার্টে এরকম 2টা অথবা কি 3টা। তাহলে যারা ম্যাথে একটু দুর্বল তারা অবশ্যই একটু থিওরি পড়বে, যারা ম্যাথে একটু দুর্বল তারা অবশ্যই থিওরি পড়বে। কারণ কেউ যদি মনে করে আমি শুধু থিওরি দিয়ে পাশ করবো, তাও সম্ভব। এই জন্য আমাদের আজকের এই আলোচনার বিষয় হলো যে কারা কারা বেশি ম্যাথ করবে, কারা কারা বেশি থিওরি করবে। যারা ম্যাথে একটু দুর্বল, ম্যাথ কম বুঝি বা পারি না বা করার সময় হয়নি, এখন পরীক্ষার ডেট দিছে, তারা একটু থিওরি পড়বো। থিওরি আমরা এরপরেতে আমরা থিওরি সাজেশন দেবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আজকে আমাদের শুধু প্রশ্ন অ্যানালাইসিস আর শর্ট সাজেশন কোন কোন অধ্যায় পড়বো। তো এখানে আমাদের যে বিষয়টা লক্ষ্য করতেছি যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 3 থেকে 4টা বি পার্টে থিওরি আসবে, এবং সি পার্টে 2টা আসবে। কারণ বি পার্টে আমার লিখতে হয় 5টা, আমি যদি 3টা থিওরি লিখে 2টা অঙ্ক করলে হবে। সি পার্টে লিখতে হয় 5টা, আমার যদি 2টা থিওরি লিখে 3টা ম্যাথ করতে হবে। অ্যাকাউন্টে ফিনান্স ডিপার্টমেন্টে 4 থেকে 5টা থিওরি লিখতে হবে, মানে আসবে, আমরা লিখতে পারবো। আর বি পার্টে এরকম 2 থেকে 3টা। তাহলে আমাদের দেখা যাচ্ছে প্রায় 50% থিওরি, 50% ম্যাথ আসতেছে। এবার আসি যে ম্যাথ কোন কোন অধ্যায় করব। আমি আবারও বলতেছি, যারা ম্যাথ একটু কম বুঝি অথবা
ম্যাথ আগে করা হয় না তারা অবশ্যই থিওরি পড়ব। এর পাশাপাশি ম্যাথের বিষয় আসি। ম্যাথ অধ্যায় আছে মোট 9টা। আমরা এর মধ্যে থেকে কয়েকটা অধ্যায় সিলেক্ট করছি যে সকল অধ্যায় থেকে প্রতি বছরের প্রশ্নগুলো আসে। আমরা প্রথমত সিলেক্ট করছি যে 2 নম্বর অধ্যায় অর্থাৎ শর্ট টার্ম ফাইন্যান্সিং। আমি লিখে দিচ্ছি যে 100%, অর্থাৎ আশা করি ইনশাআল্লাহ 100% কমন আসবে। এখান থেকে প্রশ্ন হবে কয় মার্কের? এখান থেকে আমরা কমপক্ষে 10 মার্কের পাবো। 10 মার্কের পাবো এখান থেকে কমপক্ষে কয় মার্কের? 10 মার্কের। এরপরে লিখছি কি চতুর্থ অধ্যায় টাইম ভ্যালু অফ মানি, খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 10 আর 4 14, অর্থাৎ বি পার্টে 4, সি পার্টে 10, এরকম 14 মার্ক আসবে আশা করি ইনশাআল্লাহ। এরপরে আমরা লিখছি যে ষষ্ঠ অধ্যায় রিস্ক অ্যান্ড রিটার্ন, ঝুঁকি আয়ের হার। এখান থেকে লিখছি যে এটাও 100%, এটাও কি 100%, এখান থেকেও আসবে 100% প্রশ্ন আসবে। কত মার্কের? আমরা 10 মার্কের পাবো। এরপরে ক্যাপিটাল বাজেটিং টেকনিক, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পাশাপাশি একটু জটিলও আছে, অনেকগুলো সূত্র আছে। এখানে বি পার্ট সি পার্ট দুইটাতেও আসবে আশা করি ইনশাআল্লাহ। এরপরে নবম অধ্যায় দেখছি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, অর্থাৎ থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ইপিএস নির্ণয় যে প্রশ্নগুলো, তো এইখান থেকে 100% 10 মার্কের প্রশ্ন আসবে। এরপরে সর্বশেষ একটা লিখছি যে পঞ্চম অধ্যায় আমি পরে লিখছি যে লং টার্ম ফাইন্যান্সিং। এখানে দুই ধরনের অঙ্ক আছে, একটা বন্ড নির্ণয় করা, বন্ডের ভ্যালু নির্ণয় করার সাথে সাথে স্টক মূল্যায়ন। তো এখান থেকে 99%, আবার 100% হতে পারে আশা করা যায়। তো যারা খুব অল্প পড়ে কম পড়ে ভালো কিছু করতে চায় তাদের জন্য আমি মনে করি যে এই 5টা অধ্যায় করলেই হবে। বেশি না, 9টার মধ্যে থেকে আমরা 5টা অধ্যায় করব। শর্ট টার্ম ফাইন্যান্সিং, টাইম ভ্যালু অফ মানি, রিস্ক অ্যান্ড রিটার্ন, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। এরপর কি লং টার্ম ফাইন্যান্সিং যদি সময় সুযোগ হয় করবো না, হালি করবো না, কারণ এখানকার বন্ড ভ্যালুটা নির্ণয় করা সহজ, স্টক মূল্যায়নটি একটু সূত্র ঝামেলা আছে আর কি, তারপরে ইজি আছে। যদি সময় পাই করব, বা যাদের করা আছে তারা অবশ্যই করব। তো এবারে আমরা আসি কারা কারা ম্যাথ আর ফিনান্স থিওরি দুইটাই পড়বো। যারা ম্যাথ ভালো বুঝি তারা ম্যাথ তো ভালো করে করবো, পাশাপাশি থিওরি পড়বো, কারণ শুধু ম্যাথ দিয়েও কাভার করা কঠিন হতে পারে অনেক সময়। তো যাই হোক, ম্যাথ আর থিওরি যদি একসাথে ভালো করে প্রিপারেশন নেওয়া যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর যারা ম্যাথ কম বুঝি তাদের জন্য থিওরি পড়তে হবে, যারা ম্যাথ ভালো বুঝি আবার মুখস্থ বিদ্যা কম তাদের জন্য ম্যাথ ভালো করতে হবে, আর যারা দুইটাই বুঝি দুইটাই করবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে এইটুকুই, যে কোন কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্নগুলো হচ্ছে, আর কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি কমন পড়বে, তো এটা নিয়ে মূলত আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আমি আবারও বলতেছি, খুব অল্প সময় এই কয়েকটা দিনে যারা করি নাই তারা অবশ্যই 5টা অধ্যায় ভালো করে করব। এই 5টা অধ্যায় করলে, আর যদি সর্বোচ্চ 20 থেকে 20টা, বেশি না, বি পার্ট সি পার্ট মিলে আমরা 20টা থিওরি পড়বো, 20 থেকে 25টা, তাহলে এই অধ্যায় থেকে আশা করা যায় এ প্লাস পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো আমাদের ইনশাআল্লাহ 100% কমন আসবে। আশা করি এই ফর্মুলা অনুযায়ী কেউ যদি পড়ে সে এ প্লাস পাবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে প্রিপারেশন নেবে। এইভাবেই করে আমরা অ্যাকাউন্টিং সাবজেক্টেরও শর্ট সাজেশন প্লাস কোশ্চেন অ্যানালিসিস করব। এর পরবর্তীতে আসবে আমাদের ইউটিউব চ্যানেল নাম কমার্স পরিবার, পাশাপাশি আমাদের ফেসবুক পেজের নাম কমার্স পরিবার। সবাই আমাদের সাথে থাকবে, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই এক্ষুনি সাবস্ক্রাইব করবে। পাশাপাশি আমাদের ভিডিওগুলো ক্লাসগুলো যদি ভালো লাগে, যদি তোমার উপকৃত হয়, তোমাদের মতো যারা আরও আছে সবার উপকারের উদ্দেশ্যে সবার কথা ভেবে এই ক্লাসগুলো বা আমাদের এই ভিডিও ক্লাসগুলো শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার পরীক্ষা ভালো হোক আশা করি। আর সামনে যে সময়টুকু আছে এই সময় কেউ নষ্ট করবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।